doctors, many drugs. দেওয়া কয়টা? ডাক্তার কতজন? ডাক্তার কতজন? ওনারা আমাদের দেহকে বাধ্য করে নিয়ে গেছে। আমরা রোগীরা রীতিমতো বিপদের মধ্যে আছি। কোন ডাক্তারের কাছে যাবো? পেটের ডাক্তারের কাছে যাবো, পিঠের ডাক্তারের কাছে যাবো, না হাঁটুর ডাক্তারের কাছে যাবো? কি ভাই কথা ঠিক আছে কিনা? খুবই বিপজ্জনক অবস্থায় আছি। আসুন না, আজকের এই প্রোগ্রামে যদি এই ধরনের একটি সমাধান হয় যে আসলে এক দেহে অনেক কোনো ডাক্তারের প্রয়োজন নেই, এক দেহে একটি মেডিসিনে সব রোগ ভালো করে দেওয়া সম্ভব, তাহলে কি আপত্তি আছে? তাহলে কি আপত্তি আছে? এখানে সবাই যদি এফার্স্টের ডক্টর হন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথায় আপনি দাড়ি গোমা ভুল ধরতে পারবেন। আপত্তি আছে? আপত্তি আছে? তাহলে মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখবেন যে আমি যা বলছি আপনার ভুল ধরার কোনো সুযোগ নেই। এখানে আমাদের আলোচনার বিষয় হবে ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। আমাদের আলোচনার বিষয় হবে ওয়ান বডি ওয়ান ডক্টর, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি দেহ একটা, ডাক্তার কয়জন হবে এবং মেডিসিন কয়টা হবে? জোরে একটা হাত হয়, মেডিসিন একটা হবে। তাহলে আমরা এই প্রোগ্রামটা দেখবো। এখানে মেডিসিনের যে ডেফিনিশনটা আমি দেব, এটি কিন্তু এটি নয়, এটি বিজ্ঞানীদের বিশেষভাবে তৈরি একটা ন্যাচারাল মেডিসিন। বাট আমি যে মেডিসিনের ডেফিনিশনটা দেব আমার আলোচনা, সেটি কিন্তু এটি নয়। আমার মেডিসিনের ডেফিনিশন হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যত খাবার খাবেন সব খাবারকেই মেডিসিনে রূপান্তর করতে হবে। জোরে একটা হাত তালি। আমাদের চিকিৎসা মেথড কিন্তু শুরু হয়ে গেছে যে খাবারই মেডিসিন। এই কথাটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের জনক। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রীসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ফাদার অফ মেডিসিন। আচ্ছা, হিপোক্রেটস কত আগে জন্মগ্রহণ করেছিলেন? আর তখন কি ডাক্তার ছিল, এই হাসপাতাল ছিল? কিছুই ছিল না। এদের বয়স মাত্র 200 বছর। তো তারা কি দিয়ে আধুনিক চিকিৎসার সূত্রপাত করেছিলেন? প্রকৃতির গাছ গাছালি লতা পাতা খাবার। জোরে একটা হাততালি যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল। তিনি কাজ করতে গিয়ে লক্ষ্য করলেন খাবার খেয়ে একজন মানুষের কি হতে পারে? মেডিসিন। এই জন্য তার খুব জনপ্রিয় একটা উদ্ধৃতি আছে, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারই আপনার দেহের জন্য। তাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, মনে রাখবেন। হিপোক্রেটস যখন কথাটি বলেছিলেন তখন এটি প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক যুক্তি তর্ক তথ্যপত্র আমাদের হাতে ছিল না, কারণ তখন সায়েন্স ছিল না। কিন্তু আমাদের আজকের আলোচনা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। সর্বাধুনিক বিজ্ঞান এই খাবারের ব্যাপারে কি বলেছে, খাবারের রোগ নিরাময় ক্ষমতা নিয়ে কি বলেছে। আমাদের আজকের আলোচনা হবে সর্বাধুনিক বিজ্ঞানের আলোকে। তাহলে তো আপনার বিতর্ক থাকবে না নাকি? হিপোক্রেটসের আমলের কোনো কথা আমাদের ভালো লাগবে না, যেহেতু এখানে কোনো বিজ্ঞান নেই। কিন্তু উনি যে কথাগুলি বলেছেন সেটা আজকে বিজ্ঞান শতভাগ সমর্থন করে। জোরে একটা হাত যায়, শতভাগ সমর্থন করে। তাহলে আমরা কি রেডি? আমরা কি আলোচনা শোনার জন্য রেডি? এটা একটা স্লাইড প্রেজেন্টেশন। একটা স্লাইডের সাথে একটা স্লাইডের একটা লিংক আলোচনা আছে। আপনি দেখবেন যখন প্রেজেন্টেশনটা শেষ হবে, দেখবেন 80% ডিজিটাল আপনার নেই, 20% বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে কথাটা? এবং আমার এই প্রেজেন্টেশনটা আমি আবারও বলছি, এটা টেক্সাস সহ অনেক ইউনিভার্সিটিতে, কলেজে এবং স্টেম সেল নিউট্রিশন এটা আর্টিকেল হিসাবে পড়ানো হয় হার্ভার্ডে। তাহলে আসুন আমরা আমাদের এই ন্যাচারাল মেডিসিন, আমি আবারও একটু আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমার এটা কোনো ট্রেনিং প্রোগ্রাম না, এটা মোটিভেশনাল কোনো প্রোগ্রাম না, এটা একটা একাডেমিক ডিসকাশন। ক্লিয়ার? আমি যে আলোচনাটা করব এই আলোচনাটা পুরোটা একটা একাডেমিক আলোচনা। আমার আলোচনা আমি ইচ্ছা মতো কোনো কথা বলতে পারবো না। এই জন্য আপনারা যদি হঠাৎ করে মোবাইলটা বেশি উঠে বা হঠাৎ করে ইয়ে হয়, তখন আমি একটু খেই হারিয়ে ফেলি। বুঝতে তো পারছেন এটা অনেক বিশাল একটা বিষয়। এই জন্য আমি অনুরোধ করব, আজকে আপনারা এখানে যারা এসেছেন আপনারা ভুল করেননি। প্রোগ্রাম শেষে বুঝবেন যে আপনি ভুল করেননি, এই ধরনের একটা প্রোগ্রাম আপনার জন্য প্রয়োজন ছিল। তাহলে আমরা তো রেডি নাকি? আসুন, আমাদের এই ন্যাচারাল মেডিসিন কোথায় কাজ করবে? লাইফ সেল থেরাপি।
cell health management with natural way. What is life cell therapy? Cell life therapy helps to repair and regenerate human body cells and therefore enhances immunity. সেল মানে কোষ, এখানে বলছে কোষকে যদি রিপেয়ার করা যায়, রিজেনারেট করা যায়, রিপ্লেস করা যায়, তাহলে কোষের ইমিউনিটি বাড়বে। হোয়াট ইজ ইমিউনিটি? বাংলা রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি শব্দটা এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান একটি বিষয় আছে। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা এই ইমিউনোলজিটি পড়েছেন এবং পড়ে তাদেরকে পরীক্ষা দিয়ে পাসও করতে হয়েছে, এটা তার সাবজেক্ট। তো আমার পৃথিবীর সব ডাক্তাররা তো জানে ইমিউনিটি কিনা, জানে না? একটু রেসপন্স করবেন। পৃথিবীর সব ডাক্তাররা তো জানে ইমিউনিটি কিনা, জানে না? জানে। আমরা একটু জানি, অসুবিধা কোথায়? উনি জানেন, আমরা একটু জানি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম গিভেন বাই গড। এটি সিস্টেমটির মূল বিষয় হচ্ছে, এটি এমন একটি বিষয় যেটি আপনার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলেছি? রোগ জীবাণু। রাইট। কেন? সৃষ্টিকর্তার রহস্য জানতেন। আমরা জীবাণুর মহাসমুদ্রে বসবাস করি। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া বসবাস করে। আপনার পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে। এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু নিয়ে আমরা ঘোরাফেরা করছি, আমরা কি সবাই অসুস্থ? কথা বলেন, অসুস্থ? সৃষ্টিকর্তার রহস্য জানতেন যে মানুষ জীবাণুর সমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির কর্তব্য হচ্ছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি কে শক্তিশালী থাকে। জোরে একটা হাত তাদের ইমিউনিটি শক্তিশালী। পৃথিবীর সব ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে রোগীদের কাছে হাইড করে রাখেন। কেন? তিনি ইমিউনোলজি পড়তে গিয়ে আরো যে বিষয়টি তিনি জেনেছেন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোন ডাক্তারের হাতে রাখা হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে। পৃথিবীর সব ডাক্তাররা এটি জানে। জোরে একটা হাততালি চাই, সব ডাক্তার এটি জানে। তাহলে বলুন তো দেখি, সব রোগের পেছনের কারণ হচ্ছে জীবাণুর আক্রমণ। সব রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এখন আপনার রোগ হয়েছে, ল্যাবে বসে খুঁজি খুঁজি বের করবে কোন ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করেছে, কোন ভাইরাস অ্যাটাক করেছে, কোন ফাঙ্গাস অ্যাটাক করেছে। সেলফ রেজিস্ট্যান্স। আসলে এভাবে খুঁজে খুঁজে জীবাণু বের করে, জীবাণু নিধন করে আপনাকে সুস্থ রাখতে পারবে না। কথাগুলি পরিষ্কার বুঝে গেছে? এই কথাগুলো আমার ডাক্তার বন্ধুরা জানেন। তাহলে আমার সব ডাক্তার সাহেবরা শুরুতে যদি এই কথাটি আমাদের রোগীদেরকে বলে দিতেন, তাহলে কিন্তু আমাদের 95% ডিজিজ সেদিকে কিন্তু উধাও হয়ে যেত। মেসেজটা ক্লিয়ার? তাহলে আসুন, কার ইমিউনিটি বাড়াতে হবে? সেল। আমরা একটু দেখি সেলটা কি। Cell study life. Our body comprises of 100 trillion of cells and like as big. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি, বিজ্ঞান বলছে আপনার দেহটা কোষ দিয়ে তৈরি। এবং আমাদের কত সেল রয়েছে? 100 ট্রিলিয়ন। আর প্রত্যেকটা সেল কি টাইনি ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? কি বলতে পারি? তাহলে দেহের সমস্ত কাজ কার কাজ? সেলের কাজ। পরিষ্কার হিসাব। এই কথাগুলো কিন্তু আপনারা জানেন, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন না, একজন মেডিকেল স্টুডেন্ট প্রথম যখন এমবিবিএস করতে গিয়েছেন, প্রথম যে শব্দটির সাথে তার পরিচিত হয়েছে সেটা কি? সেটা কিন্তু সেল। এবং সেল নিয়ে পড়তে গিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানের যে সত্যটি জেনেছেন,
কোষের চিকিৎসার দায়িত্ব তার হাতে রাখা হয়নি। কোষের চিকিৎসার দায়িত্ব প্রকৃতির হাতে। জোরে হাততালি চাই। পৃথিবীর সব ডাক্তারের জানেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি। কোষের চিকিৎসার দায়িত্ব কিন্তু তার হাতে। কোষের চিকিৎসার দায়িত্ব কার হাতে? এবার আসেন, আপনি কার কাছে গেলেন? তিনি একজন হার্টের অনেক বড় ডাক্তার, তিনি কিডনির অনেক বড় ডাক্তার, তিনি লিভারের অনেক বড় ডাক্তার, ব্রেইনের অনেক বড় ডাক্তার। আচ্ছা, আমার সমস্যা কি লিভারে না লিভারের কোষে? আমার সমস্যা কিডনি না কিডনির কোষে? আমার সমস্যা হার্টে নয়, হার্টের। তাহলে ট্রিটমেন্টটা কোথায় দিতে হবে? আর তিনি কি জানেন না কোষের ট্রিটমেন্টের দায়িত্ব তার হাতে নেই? আমি কি মেসেজ দিয়ে দিই, বুঝতে পেরেছেন? যে আমরা সকলে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। ধরে একটা হাততালি জানি, দায়িত্ব নিয়ে বলছি। বেশি আলোচনা তো দরকার নেই। এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক ক্লিনিক, রোগ শোক বাড়ছে না কমছে? বেশি কি আলোচনার দরকার আছে? বেশি আলোচনার দরকার নাই তো। কারণ আসল জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে না, এবং সে জায়গায় ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রকৃতির হাতে। এই ক্ষমতা অন্য কারো হাতে দেয়া হয়নি। তাহলে আসুন আমরা প্রথম কিভাবে রোগের শিকার হলাম একটু জেনে নিই। কিভাবে রোগের শিকার হলাম? আমরা প্রথম যখন আমার একটু অসুস্থ হয়েছে, ফার্স্ট শরীরটা কেন যেন একটু মেজ মেজ করে, কি কথা ঠিক আছে কিনা? প্রথম অসুস্থতা, অস্বস্তি লাগে। সকলে কি বললো? তাড়াতাড়ি কোথায় যাও, বেশি দেরি করা যাবে না, দেরি করলে এগুলো কি হবে? গেলে যাবে, সমস্যা হবে, তাড়াতাড়ি কোথায় যাও? ভালো কথা, ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব কিছু ইনভেস্টিগেশন করে কি বললেন? একটু সুগার বেড়েছে। কত? সব একটু একটু প্রেসার বেড়েছে। কি ভাই কথা ঠিক আছে কিনা? প্রথম অসুস্থতা সবাই কতটুক ছিল? একটু, সবে একটু একটু একটু। উনি খুব সতর্ক করে দিয়ে বললেন আর বাড়তে দেয়া অবশ্যই আর বাড়তে দেয়া যাবে না। কি বাড়া কি ভালো? সুগার বাড়া কি ভালো? বাড়তে দেয়া যাবে না। কিন্তু তিনি বাড়তে দেয়া যাবে না বলে জিজ্ঞাসা কি করলেন? আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম এবং সেগুলো চলবে। এই ফাইনাল হয়ে গেছেন আপনি। কি কথা ঠিক আছে কিনা? আপনি কি খেতে দিলাম এবং সেগুলো টু পার্সেন্ট ছিল মিস ইনফরমেশন। তিনি কি আমাকে মেডিসিন খেতে দিয়েছেন না ড্রাগ খেতে দিয়েছেন? তিনি তো জানেন এটা কখনো প্রবলেম সলভ করেন। আপনি জানেন ড্রাগ নিয়ে যে বইটি আমার ডাক্তার সাহেবরা পড়েছেন, সেই বইটির নাম হচ্ছে ফার্মাকোলজি, ফার্মাকোপিয়া, ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান। তারা পড়েছেন, সেই ফার্মাকোলজিতে স্পষ্ট লেখা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। কতদিন? অথচ আমার ডাক্তার কি লিখে দিলেন? বুঝতে তো পারছেন বিপদটা কোথায় হয়ে গেল? যেখানে বলছে 15 দিন, সেখানে আমার ডাক্তার বলছে চলবে। এই চলছে চলছে না, এখন ভালো আছে। অনেক বড় ডাক্তার দেখেছি তো। আচ্ছা বলুন তো দেখি, 5-7 বছর ড্রাগ খাওয়ার পর ড্রাগের পরিমাণ বাড়ে না কমে? অসুখের পরিমাণ বাড়ে না কমে? আরে ভাই, অসুখের পরিমাণ বাড়ছে বলেই তো ড্রাগের পরিমাণ বাড়ছে। কিন্তু রোগী উল্টা ভাববো, ডাক্তার সব ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, এখন ভালো আছে। নো, ড্রাগ যত বাড়বে কবর তত কাছে। জোরে একটা তালে যাই, কবর তত কাছে। ড্রাগের পরিমাণ বাড়া মানে আপনার বিপদ সামনের দিকে। কিন্তু রোগী সেটা 8-10-12 বছর বুঝতে, 10-12 বছর ড্রাগ নেওয়ার পরে একটা ড্রাগ কাজ করে না। ভাই এগুলি আপনারা সবাই অভিজ্ঞতা সম্পন্ন, আর কাজ করেন। আসল বিষয়টা কি, যে 10-12 বছর আপনি কিভাবে আরাম পেলেন, আমরা সেটা একটু জেনে নিই। কোষের একটা ন্যাচারাল ক্যারেক্টার হচ্ছে, কোষ যখন সিক হয়, দুটা কারণে সিক হতে পারে। একটা হার্ট আঘাত পাওয়ার কারণে, আর হলো ইনফেকশনের কারণে। কোষ যখন সিক হয়, সে একটা সিগন্যাল পাঠায়, সেটা হচ্ছে পেইন। মেন হচ্ছে পেইন। পেইনকে বলা ক্রাইং অফ সেল, কোষের কান্না। আমাদের দেহে যদি ব্যথা না হতো, আমরা কোনোদিনই জানতাম না আমাদের বডিতে সমস্যা আছে। মেসেজটা ক্লিয়ার? ন্যাচারাল ডায়াগনস্টিক। কোথাও পেইন মানে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তোমার এখানে সমস্যা আছে। পেইন, জ্বর, হাসি, কাশি, বমি বমি ভাব, অল হচ্ছে ক্রাইং অফ সেল।
বোন যখন অসুস্থ সে যখন সিগন্যাল গুলো কাকে পাঠায়? প্রত্যেকটা কোষের সাথে আমার প্লিজ প্রত্যেকটা কোষের সাথে আমার নার্ভ সিস্টেম দিয়ে ব্রেনের সাথে যুক্ত, প্রত্যেকটা কোষের সাথে খেয়াল রাখতে হবে, নার্ভ সিস্টেমের মাধ্যমে যুক্ত। ওই পায়ের গোড়ায় ব্যথা কে বলছে? পেটে ব্যথা কে বলছে? পিঠে ব্যথা কে বলছে? হাঁটুতে ব্যথা, ওই নার্ভ সিস্টেম দিয়ে সেটা জানান দিচ্ছে। আমাদের ডাক্তার বন্ধুরা এগুলি কিন্তু ভালোভাবে পড়েছেন যে কে সিগন্যাল দেয়, কে কথা বলে, এগুলো কিন্তু তিনি সবে জানেন, কে সিগন্যাল দিচ্ছে, কে এটা রেসপন্স করছে। তো আপনি তো ওনার কাছে অনেকগুলো লস অফ কমপ্লেন নিয়ে গেছে, সব কমপ্লেন কার কমপ্লেন? কথা বলেন। আপনি ডাক্তার সাহেবের কাছে যে যত কমপ্লেন করেছেন কার কমপ্লেন? সেলের কমপ্লেন। সব কমপ্লেন ডাক্তার সাহেব এরকম হয়, ঘুরে ঘুরে হয়, এরকম হয়, সেরকম হয়, অল প্রবলেমস অফ সেল। উনি আপনার কমপ্লেন শুনবেন কিন্তু মনোযোগ দিবেন না, কেন? উনি জানে শুনি কি লাভ হবে, সমস্যা কার? উনি কিন্তু দেখবেন অনেকে আমরা বলি না ডাক্তার সাহেব তো আমার কোথায় শিখবে না, শুনি কি হবে, আসলে তো শুনি কি করবে, কথাটা বুঝেন নাই? বরং শুনলে 10টা কাস্টমার কমবে, শুনে করবেটা কি? বল টাইম নষ্ট। উনি তো এটা জানেন কমপ্লেন কার? তো সেলের কমপ্লেন আমি শুনি কি করবো, আরো কমপ্লেন আছে, আমি করবো না। তা আপনি আশা করি গেছে উনি যে কাজটা করে অবশ্যই আপনি বেনিফিট, সেটা কি? ওনার দেওয়া ড্রাগগুলো, ড্রাগ মেডিসিন, ওনার দেওয়া ড্রাগগুলো ডিজাইন করা ড্রাগ যেগুলো ল্যাবে তৈরি হয়েছে, যেটা মূল কাজ হচ্ছে ব্রেইনের সাথে হোল বডির যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে। তাহলে ব্রেইনের সাথে যখন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে সে কি কোনো সিগন্যাল পাঠাতে পারবে? কথা বলেন না কেন? বাস মুহূর্তের মধ্যে হাসি কমে গেছে, কাশি নাই, জ্বর নাই, ব্যথা নাই, রোগী তো দেখছেন মা, কত বড় ডাক্তার দেখছেন। আসলে ঘটনাটা ঘটেছে কি? ঘটনা ঘটেছে সে ব্রেইনকে কোনো সিগন্যাল দিতে পারে না, যা গুলো সে সিগন্যাল সিস্টেমকে কি করে গেছে? ইনহেবিট করে গেছে। তাদের ভাষায় এটাকে বলা হয় ইনহেবিট, যারা ফার্মাকোলজি পড়েছে ইনহেবিট করে রেখেছে, এটাকে সিগন্যালটাকে বন্ধ করে গেছে, যার কারণে ব্যথা বন্ধ হয়ে গেছে, হাসি নাই, কাশি নাই, ঘুমের ভাব নাই। কি কথাটা পরিষ্কার? তো অবশ্যই এটা খাওয়ার পরে রোগী তো মজা পাচ্ছে, এখন ভালো আছি, এখন ভালো আছি, এভাবে খেতে 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 একটা পর্যায়ে আর ড্রাগ কাজ কেন করে না? কারণ প্রথম যখন ডাক্তার দেখিয়েছিলেন তখন অল্প কিছু সংখ্যক অসুস্থ ছিল, কিন্তু যত দিন যাচ্ছে ড্রাগ দিয়ে আপনি সেই রেসপন্সটা বুঝতে পারেন না, ভিতরে সেলগুলো কি হয়ে গেছে, এখন আর ড্রাগ সেটাকে কন্ট্রোল করতে। তখন ডাক্তার সাহেব বলে আমি তো চেষ্টা ত্রুটি করি নাই, কি করবো, আমার তো আর চেষ্টা করেছি, যা খুশি খেতে চায় পানি নিয়ে যান। কি তাই হয় কিনা বলেন? কথা বলেন না কেন? তাহলে আমি কি আর কি ডাক্তার আর কিছু নেই, এখন ড্রাগও কাজ করে না, তাহলে কি পানি নিয়ে যান। আবার বলে তাহলে একজন সার্জনের কাছে যান, দেখেন উনি টেস্ট করে বললো যে আমার লিভারের অর্ধেক নাই, কিডনির অর্ধেক নাই, পাকস্থলীর অর্ধেক নাই। নাই কেন? আমি প্রথম যখন গেছিলাম তখন তো এটা ছিল না, এখন কেন নাই? মেসেজটা কি ক্লিয়ার? কি কথা ঠিক আছে কিনা? আমরা দেখি ক্লিয়ার জিনিস 2 নিয়ে ডাক্তার গেছে 5 বছর পর নিয়ে গেছে কত? ও সামান্য সুগার ছিল, ও মা এখন সুগার কিছু বাড়ো। আমার মেসেজটা কি পেয়েছেন? আসলে কোষের ট্রিটমেন্টটা সেখানে ছিল না, ছিল সিম্পটম রিলিফ, কারেক্ট ডাক্তার যায় সিম্পটম রিলিফ। ভিতরে সব কি হয়ে গেছে, এখন আর কোনো কিছু কাজ করে না। তাহলে বুঝতে তো পারছেন আমরা ভয়ঙ্কর বিপদে আছি, কিন্তু সুখবর আছে একটু পরে। তাহলে আসুন আমরা একটুকু নিশ্চিত হয়েছি সমস্যাটা কোথায়। Whatever you complain, whatever you disease, সমস্যাটা কোথায়? ট্রিটমেন্টটা কোথায় হবে? সেলের ট্রিটমেন্ট কে দিবে, ডাক্তার না নেচার? কারণ কোষের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা অন্য কারো হাতে নেই। কিন্তু আমরা কার কাছে যাচ্ছি ভাই ট্রিটমেন্টের জন্য? এখানে ছিল আমাদের
আমরা তো বলছি ড্রাগের যদি দরকার হয় খেতে হবে সর্বোচ্চ কত দিন? 15 দিন। একটু জাস্ট আপনি একটু কমফোর্টের জন্য। আপনি যদি ভাবেন না বড় ডাক্তার দেখিয়ে সিঙ্গাপুর গিয়ে ডাক্তার দেখিয়ে ড্রাগ খেয়েছি তো, ডাক্তার বলে না মেডিসিন খেয়েছি তো এখন অনেক ভালো আছে, সাবধান। আমি দায়িত্ব নিয়ে বলছি ড্রাগ দিয়ে কখনো ভালো থাকা আরাম পাওয়া যায় আপনি বুঝতে পারবেন না। এবং সেই প্রশ্নটা আমি বলেছি কিভাবে। কারণ সেল বডিতে যে সেল দিয়ে তৈরি, সেল কি খালি চোখে দেখা যায়? আসুন, দেহটাতে সেল দিয়ে তৈরি, আমরা এই অংশটুকু দেখব, সেল ছাড়া কিছু নেই, বডিতে সেল ছাড়া কিছু নেই। আমাদের দেহটা কিভাবে তৈরি হলো? বাবার একটা স্পর্ম মায়ের মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি সৃষ্টি হয়েছিল ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সে প্রথম কোষটির নাম রেখেছে কি? জাইগোট। পৃথিবীর সকল মানুষ কিন্তু এইভাবে জন্মলাভ করেছে। আসুন, এই জাইগোট সৃষ্টির পিছনে কি রহস্য কাজ করেছে? এটি হচ্ছে ডিম্বাণু, বড়টি, আর এগুলি হচ্ছে স্পার্ম। হচ্ছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার সৃষ্টির জন্য। সেখানে একটি ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম আউট অফ 100 ক্রোড়। একটু ভালোভাবে দেখুন ঘটনা কি ঘটেছে। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। এটি জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আমার জাইগোটের 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার আমার 10 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। এটা কিন্তু অরিজিনাল ছবি। কয়দিন বয়সে? 10 দিন। সরি, কয়দিন বয়সে? সেটা ইটস প্রায় 6 দিন বয়সে কেমন ছিলাম? আফটার 6 ডেজ। এটি আরো আধুনিক ছবি আমরা একটু দেখে নিই। পেছনেরটা মায়ের জরায়ু, আর দিস 6 ডেজ আমরাও। এটা কিন্তু ইলেকট্রনিক ছবি, আরো আধুনিক ছবি। 6 দিন বয়সে আপনি কেমন দেখতে ছিলেন? বিজ্ঞানীরা দেখলো আফটার 6 ডেজ এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো। নিয়ম মেনে 1 2 4 8 16 32 64 যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কত দিনে? 58 দিনে। এই যে 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো। কোথা থেকে তৈরি হয়েছে? সেল থেকে। বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র কোষটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। জোরে একটা হাত যায়, ওর ভিতরে লুকায়িত ছিল, ওর ভিতরে লুকায়িত ছিল। তাহলে এই কোষটি তো এই কোষটি নাকি? এই কোষটি না? এই কোষটি তো 9 মাস মাতৃজরায়ুতে অবস্থান করবে, রাইট? এবং ধীরে ধীরে সেখানে বিল্ড আপ হবে। 9 মাস পর সে জন্ম নিবে। এই কোষটি তো জন্ম নেওয়ার পর ধীরে ধীরে কি গ্রোন আপ হবে, তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষটির মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বডিতে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটি কোথায় হয়েছে? আপনি তরুণ, সে জাইগোট। আপনি শিশু, আপনি বৃদ্ধ, আপনি প্রৌঢ়, সে জাইগোট। ওই একটা কোষ। আর বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি একটা কোষের যত্ন নিতে পারি, আমাদের বডিতে কোনো রোগ, জোরে একটা হাতের রোগ থাকবে না। আমাদের দুঃখজনক ঘটনা হচ্ছে এই কথাগুলি কখনো আমরা মডার্ন সায়েন্স থেকে পাবো না। কেননা মডার্ন মেডিকেশন হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। মডার্ন মেডিকেশন সুস্থ মানুষের বিজনেস, অসুস্থ মানুষের বিজনেস। সে বসে আছে, আপনার কখন রিং করাইতে হবে, আপনার কখন ডায়ালিসিসে যেতে হবে, আপনাকে কখন ইনসুলিন দিতে হবে, শুধু আপনি সুস্থ থাকেন এটি তারা কখনো চাইবে। যার বিজনেস হচ্ছে অসুস্থ মানুষ, সে কিভাবে চাইবে আপনি সুস্থ থাকেন? আর সুস্থ থাকতে গেলে এইসব প্রোগ্রামে আসতে হবে। সুতরাং তারা তো এগুলি বলবে না। $70 ট্রিলিয়ন বিজনেস মনে রাখতে হবে। এটা আপনাকে আমাকে এটা করতে হবে, মনে রাখতে হবে। দেহটা কার? আমার। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
আপনি যদি মনে করেন এই আধুনিক ডাক্তার, এই আধুনিক হাসপাতাল, এই আধুনিক ক্লিনিক আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। কারণ চিকিৎসা বিজ্ঞান নিজের পেটে সমর্থন করে না। হ্যাঁ, রোগীদের জন্য অবশ্যই এটা দরকার আছে। কি কথা, আমার কথাগুলি অর্থ তো বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি মনে করেন না আমি সুস্থ রাখতে চাই, তাহলে এগুলি কোনো দরকার নেই। তাহলে আসুন, এই জন্য আমি আমার আলোচনা সবসময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না। মৃত্যু তো হবে নাকি? এটা হবে। সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতা নিজের হাতে। এই দেহ কার? আমার। এই কোষ কার? আমার। আমার কোষের সুস্থতা আমার হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই আপনার চিকিৎসার দায়িত্ব ডাক্তারদের হাতে দেয়নি। একটা হাতে ডাক্তারদের হাতে দেয়। সৃষ্টিকর্তা দেয়নি, চিকিৎসা বিজ্ঞানও দেয়নি। বলছে এই কোষের চিকিৎসার দায়িত্ব শুধুমাত্র নেচার। 3টা নোবেল পুরস্কার আছে আমার আলোচনার পেছনে, খেয়াল রাখতে হবে। অনেক বড় বিষয় এগুলো, কিন্তু আমি অনেক ইজি কথাগুলি বলছি এই কারণে আমি নিয়ে প্রচুর গবেষণা করি, প্রচুর পড়ি, যার কারণে আমি খুব সিম্পল ইনফরমেশন দিচ্ছি, বাট এটাই সত্য মনে রাখতে হবে। তাহলে আসেন, বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর বাঁচতে পারে। কত? প্রমাণ আছে। আমাদের অনেক নবীরা 900 950 বছর বেঁচেছিলেন। বিজ্ঞান বলছে এই কোষটি প্রকৃতিতে 1000 বছর বাঁচতে পারে। তাহলে যে কোষটি প্রকৃতিকে 1000 বছর বাঁচতে পারে, সেই কোষটি মাত্র 40 45 50 বছর যাওয়ার পর হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, ব্রেন নাই, সব ডাক্তারের ভাই, সব ডাক্তারের ভাই। কথা ঠিক আছে কিনা বলেন? একটা ঘর খুঁজে পাবেন না যেখানে একটা সুস্থ মানুষ পাওয়া যায়। কি কথা ঠিক আছে কিনা? তো বিজ্ঞান তো এটা সমর্থন করে না। না, আপনার তো এত তাড়াতাড়ি এই প্রবলেম হওয়ার কথা না, কেন হলো? এটা তো হওয়ার কথা না। নিশ্চয়ই কোনো কারণ আছে। আসুন, বিজ্ঞান কিছু কারণ বলছে কেন এই কোষটা এত তাড়াতাড়ি ড্যামেজ হলো। আসুন আমরা কয়েকটা কারণ একটু জানি। প্রথম কারণ, আমার কথা কি বুঝে যাচ্ছে তো নাকি? এটা এমনি নষ্ট হয়নি, অনেক দীর্ঘদিনের আক্রমণ। যখন এটি কনসিভ করলো, আমাদের মেয়েদের মাঝে এখন একটা ফ্যাশন, একটু চল তো দেখি ছেলেরা মেয়ে হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? কনসিভ করার পরে দৌড়াদৌড়ি শুরু করে, চল দেখি আর কি। এই যে ছেলেরা মেয়ে হয়েছে, এটা কি খালি চোখে দেখা যাবে না মেশিন দিয়ে দেখতে হবে? খালি চোখে এটা দেখার সুযোগ নেই। এইটি দেখার জন্য যে মেশিনটি সচরাচর ব্যবহার করা হয় সেটি হচ্ছে আল্ট্রাসোনো। চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসোনো করানো যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্ট্রাসোনো করানো, চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় 1-2%, সেটা এক্সেপশন। কিন্তু এখন কি তাই হয় ভাই? মেয়েরা পারলে আল্ট্রাসোনোর সাথে পেট ভাইতে রাখে। কি ঠিক বলছি না? কারণ চল তো দেখি বাচ্চাটা কেমন দেখি। চিকিৎসা বিজ্ঞান বলছে এটা করা যাবে না। কেন করা যাবে না? নিশ্চিত কারণ আছে। আমরা কারণটা প্রথমে একটু জানি আল্ট্রাসোনো মেকানিজমটা কি, সে কিভাবে কাজ করে। আল্ট্রাসোনো হচ্ছে এক ধরনের উচ্চ শক্তিশালী সম্পন্ন সাউন্ড। এটা থ্রো করা হয়। সাউন্ডের একটা ধর্ম হচ্ছে সে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে আবার কি করে, বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। আমরা যেমন আলো দিয়ে ছবি তুলি, সে কি দিয়ে ছবি তুলে? সাউন্ড দিয়ে। এই টেকনোলজিটা আবিষ্কার হয়েছে মূলত সমুদ্রের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য। তার উচ্চ গতি সম্পন্ন সাউন্ড দিয়ে দেখে সমুদ্রের অতল গর্ভে কোথায় কি আছে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোথায় কি আছে দেখার জন্য সাউন্ড দিয়ে ওটা যখন ফেরত আসে ছবি তুলে ফেলে। এটা প্যাড দেখার জন্য আবিষ্কার হয় না। এটা ছিল ব্যাক প্র্যাকটিস। জোরে একটা হাত দিয়ে ব্যাক প্র্যাকটিস। ওনারা চিন্তা করলো আরে এটা তো মেশিন দিত, এটাও দেখা যায়। বুঝলেন না? কিন্তু এটা প্যাড দেখার জন্য আবিষ্কার হয় নাই। আমি কি কথা না? ব্যবসা চিন্তা করেন, এটা তো ভালো ব্যবসা, অসুবিধা কি? সব মেয়েরা তো এখানে আকর্ষণ বেশি। আমরা ঠিক আছে, ভালো কথা, আল্ট্রাসোনো আবিষ্কার করলো। কিন্তু বিজ্ঞান কেন নিষেধ করলো? বিজ্ঞান এই কারণে নিষেধ করছে, খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। এটি ফার্স্ট যখন ফিউশন হয়, মানে
ডিম্বাণু এবং শুক্রাণুর যখন মিলন ঘটে সেই সময় সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত ঘটে। অনেক বড় আলোচনা, শুধু এই কথাটুকু দিয়ে রাখেন। একটা কি সূত্রপাত ঘটে? একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত ঘটে। ওই কেমিক্যাল রিঅ্যাকশন মৃত্যুর 8 দিন পর্যন্ত চলবে। জোরে একটা হাত তালি, 8 দিন পর্যন্ত চলবে। সেই দিনই আপনার মৃত্যু ঘটবে, যেদিন ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হবে? বন্ধ হবে। তাহলে শুরু হলো এখানে, শেষ হবে কোথায়? মৃত্যুতে। কথা কি পরিষ্কার? বলছে প্রতি সেকেন্ডে আপনার বডিতে এই কেমিক্যাল রিঅ্যাকশন চলে 37,000 বিলিয়ন টাইমস। 37,000 বিলিয়ন টাইমস। এই যে আপনি বসে আছেন, আমি কথা বলছি, আমার হার্ট, কিডনি, লিভার, ব্রেইন সব কাজ করছে। আর আমরা জানি প্রতিটি কাজের পেছনে ছিল লটস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। জোরে একটা হাতে, এটা আমি হাতের আঙুলটা দিলাম, এটা এমনি আসে। কিন্তু যে লোকটা উঠতে পারে না, মানে কি আছে না এরকম ভাই, প্যারালাইজ আছে কিনা, মানে কি সে কেন এটা করতে পারে না, মানে কি তার কেমিক্যাল রিঅ্যাকশন গুলো ঠিক মতো ওয়ার্ক, জোরে একটা হাতে ওয়ার্ক করে না, যার কারণে তার ওই পার্টিকুলার ওয়ার্কটা হয় না। খেয়াল রাখতে হবে। শুধু এই অংশটুকু আলোচনা করলে আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু আমরা হাতে সময় নেই। আমার মনে হয় আমি কি বলতে চেয়েছি বুঝতে পারছি নাকি? তাহলে ডিজিজের একটা নতুন ডেফিনিশন আজকে আমরা শিখবো। ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যালস, ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আর হেলদি মানে কি? অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। সোজা হিসাব, আপনার বডিতে কেমিক্যাল রিঅ্যাকশন যদি ডিসঅর্ডার হয়, লটস অফ রোগ আপনার বডি আক্রান্ত হয়ে যেতে পারে না। এটার কোনো হিসাব নাই। তাহলে চিকিৎসা বিজ্ঞান কেন নিষেধ করলো? বলছে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনারা জানেন যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন অল্টার হতে পারে, চেঞ্জ হতে পারে। আপনি যদি সেখানে হিট দেন, সাউন্ড দেন বা অন্য কোনো ক্যাটালিস্ট অ্যাড করেন, পুরো কেমিক্যাল রিঅ্যাকশন কি হতে পারে? চেঞ্জ হতে পারে। যারা কেমিস্ট্রি পড়েছেন এগুলো জানবেন, চেঞ্জ হতে পারে। তাহলে বিজ্ঞান বলছে এই যে সে তখন এই এমব্রায়োটি ওই সময় আপনার অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজে সে ব্যস্ত। এই যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে যাচ্ছে, এটাকে মিউটেশন বলা, সবই কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সে আপনার বডি কি করছে? ধরে একটা হাত তালবেন, আপনার বডি তৈরি করছে, সে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে যাচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন। কিন্তু আপনি তখন কি মারলেন? ওখানে সাউন্ড মারলেন। সাউন্ড মারার পর সাথে সাথে সেখানে কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে? বন্ধ তো হয় নাই, কিছু না কিছু ব্যাঘাত করে, পুরো বন্ধ তো মারা যাবে, ব্যাঘাত ঘটেছে। তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। এই যে আজকে এত অটিজম শিশু জন্ম হচ্ছে, এর পেছনের প্রধান কারণ আল্ট্রাসাউন্ড। চিকিৎসা বিজ্ঞান এই কারণে বলেছে আল্ট্রাসাউন্ড করানো এক্সেপশনাল 1-2%, সেটা ভিন্ন জিনিস, সেটা ডাক্তার বুঝবে। কথায় কথায় সিটি স্ক্যান করানো, কথায় কথায় এমআরআই করানো, কি ভাই এগুলি কি আমার ডাক্তার সাহেবরা মানে না? আমরা কি চিকিৎসা বিজ্ঞানের শিকার হয়েছি না চিকিৎসা ব্যবসার শিকার হয়েছি? আমরা ব্যবসার শিকার হয়েছি। চিকিৎসা বিজ্ঞান কিন্তু আপনাকে কথায় কথায় এগুলি করতে নিষেধ করেছে, এবং সেটা কেন করেছে সেটা আমরা আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছি। তাহলে আসেন, সৃষ্টিকর্তা এটিকে এত বেশি ন্যাচারাল সিকিউরিটি দিয়ে পাঠিয়েছে, সাধারণ কোনো কারণে এই গুণের কোনো ক্ষতি হবে না। যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার কারণে হবে। আমি কি মেসেজটা ক্লিয়ার? আর দেখে কি করবেন? দেখে আপনি কি করবেন? একমাত্র আপনার মনের আশা ছাড়া আর কিছু করতে পারবেন? বরং দেখতে গিয়ে আপনি একটা বিপজ্জনক শিশু জন্ম দিয়ে দিচ্ছেন। একটা অটিজম শিশু, সে কখনই সুস্থ দেহ পাবে না। সে পরিবারের সারা জীবনের লাইব্রেরি, সে রাষ্ট্রের লাইব্রেরি। তাহলে এই ক্ষতিটা করলো কে? এই ক্ষতিটা করলো কে? আমি আল্ট্রাসাউন্ড তো বলে আপনি দেখতে গেলেন কেন? এটা দেখে তো আপনি কোনো কিছু সংশোধন করতে পারবেন না। দেখতে গিয়ে বরং আপনি একটা বিপজ্জনক শিশু জন্ম দিয়ে দিতে পারেন। এই জন্য চিকিৎসা বিজ্ঞান এগুলি করতে নিষেধ করেছে। সেকেন্ড কজ, এই যে শিশুটা এই যে কনসিভ করলো, এই যে ধীরে ধীরে মায়ের
জরায়ুতে সে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং 9 মাস অবস্থান করবে। কার খাবার খেয়ে? কার খাবার? মায়ের খাবার খেয়ে কিন্তু তার দেহ তৈরি হবে। এখনকার মারা প্রকৃতির খাবার খায় না, ক্যালসিয়াম ট্যাবলেট খায়, হ্যাঁ, আয়রন ট্যাবলেট খায়, আর ডাক্তার দেওয়া এক গাদা ড্রাগ খায়। প্রকৃতির খাবার খায় না, জোরে ডাক্তার যায়, প্রকৃতির খাবার খায় না। বিজ্ঞান বলেছে এই শিশু কিন্তু তার দেহ তৈরি করবে প্রকৃতির খাবারে। দেহ তৈরি সমস্ত উপাদান কোথায়? প্রকৃতিতে। এই মারা আজকে এগুলো খায় না, ফলে দেখেন এই 9 মাস এই শিশুর বৃদ্ধিতে নানা রকম ত্রুটি তৈরি হচ্ছে। সে একটা ত্রুটি তৈরি নিয়ে কিন্তু পৃথিবীতে আসছে। আমার কথাগুলি বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে আসেন, এবার 9 মাস পরে শিশু পৃথিবীতে আসবে। 3 নম্বর কারণ, কোথায় আসবে? এবার পৃথিবীতে আসবে, তার আসার সময় হয়েছে, 9 মাস হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান বলেছে এই শিশু মায়ের যোনি পথ দিয়ে পৃথিবীতে আসবে। কিন্তু এখনকার শিশুরা কোন পথে আসে ভাই? সিজার চলে আসে। চিকিৎসা বিজ্ঞান বলেছে সিজার করানো যাবে না, স্পষ্ট নিষেধাজ্ঞা। সিজার করানো এক্সেপশন 1-2% সেটা ভিন্ন আলোচনা, কিন্তু র্যান্ডমলি সিজার করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কিন্তু আজকে আমাদের কোনোভাবে কনসিভ করার পরে তাকে মোটিভেশন দেওয়া, সিজার করলে ভালো, নিরাপদ, বাচ্চা নিরাপদ পারি, মানে এমন ভাবে মোটিভেশন দেয় টাটা পর্যন্ত আর শান্তি নেই। এই কথাটি হচ্ছে কিনা? চিকিৎসা বিজ্ঞান করছে নো, সিজার করানো যাবে না। 2022 সালে এটা প্রথম আলো রিপোর্ট ছিল, 15 লক্ষ শিশু সিজারিয়ান কেসে জন্মগ্রহণ করে, তার মধ্যে 10 লক্ষ শিশুর সিজার প্রয়োজন ছিল। বুঝতে তো পারছেন কত বড় বিগ বিজনেস এগুলো নিয়ে হচ্ছে। আসুন, চিকিৎসা বিজ্ঞান কেন নিষেধ করলো যে সিজার করানো যাবে না, আমরা সেটা একটু জেনে নিই। মায়ের যোনিপথে প্রচুর পরিমাণ জীবাণু থাকে, পুরো রাস্তাটা জীবাণুতে পরিপূর্ণ। এই শিশু যখন মায়ের যোনিপথ দিয়ে পৃথিবীতে আসে, প্রথমে সে জীবাণুর বিরুদ্ধে ফাইট করে নিজের ইমিউনিটি তৈরি করে ফেলে। এই যে ইমিউনিটি তৈরি করলো, কি ভাই জীবনের শেষ দিন পর্যন্ত কি আপনাকে জীবাণুর সাথে যুদ্ধ করে বাঁচতে হবে না? এই বলেছি তো নাকি? সেদিন আপনার মৃত্যু ঘটবে যদি জীবাণুর বিরুদ্ধে ফাইট করার ক্ষমতা বডি হারিয়ে ফেলবে। সেদিন আর বাঁচার কোন সৃষ্টিকর্তাদের রহস্য জানতেন, তাই তিনি জন্মের সময় আপনার ইমিউনিটি কি করে ফেলছেন, ঠিক করে ফেলছেন। কিন্তু দেখেন যারা সিজার হয়ে আসে, বাচ্চারা সারাক্ষণ অসুস্থ থাকে। কারণটা কি? কারণ প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে দেহ কি করতে পারে না, ফাইট করতে পারে না। বাস কি কথাটা ক্লিয়ার? বলছি সে তো জীবাণুর সাথে ফাইট করেনি, রেডিমেড এসে গেছে, এখন প্রকৃতি তো জীবাণুর সাথে ফাইট করতে হবে। ওই ফাইটটা সে ঠিক মতো করতে সারাক্ষণ সে অসুস্থ থাকে। 4 নম্বর কজ বলছে এই শিশু 6 মাস মাতৃদুগ্ধ পান করবে, মায়ের দুগ্ধ সে পান করবে 6 মাস। আজকের শিশুরা মায়ের দুগ্ধ পায়, পটের দুধ খায়, কিন্তু ওই দুগ্ধটা ওই শিশুর জন্য তৈরি করা হয়েছে। আজকে সে সেটা খেতে, তাহলে সেখানেও সে একটা ব্যাহত হয়েছে। তারপরে 6 মাস পরে এবার সে যখন স্বাভাবিক খাবারে আসবে, 6 মাস পরে তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস। চলে 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত পৃথিবীর এমন কোন কুখাদ্য নাই 40 বছরে খাইয়া শেষ করে নাই। ঠিক আছে কিনা? মানে 40 বছর সব শেষ। বাস 40 বছর পরে শরীরটা যেন একটু 40 বছর পরে কিন্তু কেমন যেন একটু ম্যাচ করে। আসল ঘটনা ছিল ওই যে 1000 বছরের ক্ষমতা আপনি 40 বছরে টেনে কি করেছেন, শেষ করে ফেলেছেন। এই কোর্স তো আর টানতে এসে কমপ্লেন করছে যে আমি আর পাচ্ছি না। সবাই ধরে কোথায় পাঠাই দিছে? ডাক্তারের কাছে পাঠাই দিছে। ডাক্তার সেকেন্ড ডেতে শিকার আপনি হয়ে গেছেন। অথচ যেদিন ফার্স্ট কমপ্লেন হয়েছিল
আপনার কোষ আপনাকে জানান দিচ্ছিল প্লিজ হেল্প মি, আমি আর পাচ্ছি না, ব্যাক টু নেচার। জোরে একটা হাত তাল যায়, ব্যাক টু নেচার। সেদিন যদি আপনি আবার প্রকৃতির কাছে ফেরত যেতেন, রোগটা কিন্তু আর, কিন্তু সেদিন গেছেন তার কাছে, বাস ডাক্তার সিমটম দেখে দেখে 8-10টা ড্রাগ ধরে দিচ্ছে, খাইতেছে, ভাই কথা বুঝছেন নাকি? বোঝেন না, এখন ভালো আছি, অনেক ভালো আছে। কত বড় ডাক্তার জানেন? 600 লোকের লাইন, মানে আমাদের ডাক্তারদের লাইন দেখে রুগীরা খুশি হয়। বিশাল বড় ডাক্তার। আর আমি কি বলি জানেন, যে ডাক্তারের লাইন তত বেশি, সেটা তত বেশি বিপজ্জনক। আমার ডাক্তার কাছে একটু লাইন থাকবে কেন? মানে কি এটা কি ভালো খবর না খারাপ খবর? এটা ভালো খবর না। ডাক্তারের কাছে তো লাইন থাকার কথা না। মানে কি তার সেলগুলো মারাত্মক অসুস্থ, সে সেলগুলো কি রিকভারের দায়িত্ব কি ডাক্তারের কাছে আছে? আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। অবশ্যই আমার রোগীরা প্রথম অবস্থায় এই ড্রাগ খেয়ে একটু ভালো লাগে, এই কারণে তারা বুঝতে পারে না। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের মূল সমস্যার জায়গা কোথায়? সেল। কোথায়? সেল। কি ঠিক আছে তো নাকি? এতক্ষণ আলোচনা আমরা কি এইটুকু বুঝতে পেরেছি রোগ বলে কিছু নেই? কি আছে কি? কথা বলেন না কেন? রোগ বলে কিছু আছে কি? যদি কিছু হয় কোথায় হয়েছে? তো ট্রিটমেন্ট কোথায় দিতে হবে? সেলের ট্রিটমেন্ট কে দেবে? আমাদের তো ডাক্তারদের সাথে আলোচনারই দরকার নাই। ডাক্তারদের সাথে আলোচনা হবে আপনি যদি রুগী রাখতে চান। মেসেজটা কি ক্লিয়ার? ডাক্তারের সাথে আলোচনা হবে কি নিয়ে? আমি যদি রুগী থাকতে চাই, আর আপনি যদি মনে করেন আমি সুস্থ থাকতে চাই, একটি ডাক্তারের বিষয় না, জোরে একটা হাতালি যায়, একটি ডাক্তারের বিষয় না। কারণ সৃষ্টিকর্তা এবং বিজ্ঞান কেউ এই ক্ষমতা তাদেরকে দেয় নাই। দুর্ভাগ্য আমরা এইসব কথা কখনোই জানতে পারবো না। কেন জানেন? পৃথিবীতে দুটো বিজনেস, ড্রাগস $100 ট্রিলিয়ন বিজনেস। স্বয়ং বাইডেনেরও ক্ষমতা নাই এই দুটি বিরুদ্ধে অবস্থান নিতে। সে যদি এই দুটো বিষয়ের জন্য কথা বলে, পরের দিন তার ক্ষমতা থাকবে না। সারা বিশ্বটা তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা শুধু নিজেদের দেহের নিজেদের যত্ন নিতে পারবো, কোন কর্তৃপক্ষ কিন্তু এগুলো কখনোই আপনার সামনে বলতে পারবে না। আমি বুঝাতে পারছি? অনেকে এরকম বলিস, আমাদের ডাক্তার সাহেবরা যদি এগুলো একটু বলতো, এটা হবে না। আমি নিজে সিএমএইচ এ যাই, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই, এইসব প্রোগ্রাম করতে গিয়ে সেখানে ডাক্তার সাহেবরা আনঅফিসিয়ালি বলেন, আপনি যা বলেছেন এতে কোথাও ভুল নেই। তারা তো মেডিকেল সায়েন্স পড়েছে, এটা তো ভুল নেই। কিন্তু আসলে আমাদের কিছু করার নাই। আমাদের অলিখিত নিষেধাজ্ঞা আছে। ইভেন তার প্রেসক্রিপশনে বলছে কোন ন্যাচারাল মেডিসিন লেখা যাবে না, অলিখিত নির্দেশনা আছে। ও গোপনে বলবো দেখান, কিন্তু সে লিখতে পারবে না। কথাটা কি পরিষ্কার? তো যাও, দেহটা কার? আমার। দেহটা আমার, সিদ্ধান্ত কাকে নিতে হবে? আমাকে। আসুন, তাহলে আমরা পেয়ে গেছি, আমরা ধরে নিচ্ছি। চেষ্টা করবো আমরা আরো সংক্ষেপ, অনেক সংক্ষেপ পড়েছি আমি, চেষ্টা করবো আমরা ধরে নিচ্ছি আমরা এখন যে বয়সে আছি আমাদের সেলগুলি ভালো আছে না ভালো নেই? ভালো নেই। দুটা স্টেজে আছে, একটা হলো প্রি ডিজিজ, আরেকটা কি পোস্ট ডিজিজ। প্রি ডিজিজ মানে আপনি অপেক্ষা করছেন ডাক্তারের জন্য, আর পোস্ট ডিজিজ মানে কি 3টা ফাইল হয়ে গেছে, একটা কিডনির ফাইল, একটা হাঁটুর ফাইল, আর একটা মাথার ফাইল, 2-3টা ফাইল হয়ে গেছে, এটা হলো পোস্ট ডিজিজ। আর প্রি ডিজিজ মানে কি অপেক্ষা করতেছেন, হ্যাঁ ওই তো 3-4টা ফাইল হয়ে গেছে। বুঝছেন তো ঘটনাটা? ফাইল হয়ে গেছে। আজকে থেকে ফাইল হবে একটা, কিসের ফাইল? কোষের ফাইল। জোরে একটা আপনাদের কোষের ফাইল। কিডনির সমস্যা কার সমস্যা? কোষের। হাঁটুর সমস্যা কার সমস্যা? পিঠের সমস্যা কার সমস্যা? ফাইল কটা হবে? একটা। যদি ইমার্জেন্সি ড্রাগের দরকার হয় কয়দিন ব্যবহার করবো? আপনি যদি মনে করেন ও মা অনেক বড় ডাক্তার দেখাচ্ছি, তাহলে বিপদে পড়বেন।
তাহলে কথা বলবেন, কারণ ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ করে না। এটা চিকিৎসা বিজ্ঞানী তো বলেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, অবশ্যই সিরিয়াস কেসে আমাদের ড্রাগের দরকার আছে, আমি সেখানে দ্বিমত করব না। তাহলে আসেন আমরা কোষের চিকিৎসাটা একটু সংক্ষেপে সেরে নিই। আমরা এখানে যারা আছি তারা জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, আপনি যে জীবিত কিভাবে বুঝলেন? শ্বাস নিয়ে তাই। এটা সবচেয়ে সুন্দর প্রমাণ হচ্ছে গ্রামের বুড়ো বুড়িরা মৃত্যু নিশ্চিত করে কিভাবে বলেন তো? নাই গো নাই, তাই না ভাই? গ্রামের বুড়ো বুড়িরা অর্থাৎ বাতাস যদি না থাকে আপনার মৃত্যু হবে। একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করে। আমরা কখনো এটা হিসাব রাখি না, কেননা এটা তেল গ্যাসের মতো কিনতে হয় না। যদি গ্যাসটাও কিনতে হইতো তাহলে হিসাব রাখতেন, ভাই কম খাওয়া যাবে না। এই 11,000 লিটার বাতাসে কি ছিল? হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, অনেক কিছু ছিল। কিন্তু আপনার বডি সিস্টেম ওই মিক্সড বাতাস থেকে শুধু অক্সিজেনটা ধরে রেখে বাকিটা কি করেছে? ছেড়ে দিয়েছে। আমার সাথে একটু করবে, যে শ্বাসটা নেন, আমরা কখনো এগুলি ভাবি না। শ্বাস নেন, দিচ্ছেন, নিচ্ছেন, এই যে, তাহলে কি জন্য? সব ঢুকেছে, নাইট্রোজেন অক্সিজেন সব ঢুকেছে, শুধু অক্সিজেনটা রেখে বাকিটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে? ওই মৃত মানুষ ছোট্ট একটি কাজ করতে পারে না। বিজ্ঞান বলছে এভাবে শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস থেকে 550 লিটার অক্সিজেন আপনার বডি ধরে রাখে। অর্থাৎ আমাদের প্রতিদিন 550 লিটার অক্সিজেন দরকার হয়। তাহলে কি দাঁড়ালো? এই যে টুকটুক করে আপনি বাতাস খাচ্ছেন, তাতে করে 550 লিটার অক্সিজেন বডি ধরে রাখছে। আমরা অলরেডি জেনেছি আমাদের দেহটা সেল দিয়ে তৈরি, ঠিক আছে তো নাকি? এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিটি সেলের একটা নির্দিষ্ট কাজ আছে। প্রতিটি সেলের একটা কি আছে? নির্দিষ্ট ফাংশন আছে। তার কাজ বাকি অন্যান্য সেলেরা শেয়ার করে। অর্থাৎ প্রত্যেক কোষের কাজ বাকিরা কি করে? শেয়ার করে। রিভার্স, একটা কোষ যদি অসুস্থ থাকে একইভাবে তার এফেক্ট অল বডিতে গিয়ে পড়বে। এই কথাটার উত্তর বুঝতে পেরেছেন তো নাকি? না বুঝেন নাই? একটি কোষের কাজ সবাই শেয়ার করে, তো একটা কোষ যদি দায়িত্ব পালন না করে এফেক্টটা কোথায় পড়বে? হোল বডিতে গিয়ে পড়বে। এই যে আমাদের ডাক্তার সাহেবরা এক গাদা টেস্ট দেয়, দেয় না? অনেক টেস্ট দেয়। দেখার সময় কি করে জানেন? উনি আসলে টেস্ট করার দিয়ে উনি আসলে ভালো করে দেখেন না, দেখলো এটা উনি গুরুত্ব নেন। যদি কোনো প্রবলেমও খুঁজে পান, টেস্ট করে যদি কোনো প্রবলেমও খুঁজে পান, কারণটা কি খুঁজে পেয়েছেন? কথা বলেন, কারণটা কি খুঁজে পেয়েছেন? কোন কোষটা দায়িত্ব পালন করে? কোন কোষ দায়িত্বের পালন না করার কারণে প্রবলেমটা হচ্ছে, একটি কোনো টেস্ট করে বের করা সম্ভব না। এত জটিল একটা বিষয়, কিন্তু প্রবলেমটা দেখা যাবে। কেন? ওই একটা কোষ যদি দায়িত্ব পালন না করে, এটা এফেক্ট ওখানে গিয়ে পড়বে। মেসেজটা ক্লিয়ার? আসলে আমরা যে এই যে গাদা গাদা ইয়ে করি, আসলে এটার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। ওই ডাক্তার সাহেব দেওয়ার সময় উনি তো জানেন যে প্রবলেম কোষে, এটা কিন্তু উনি জানেন। দেওয়ার সময় কতগুলো ড্রাগ দিয়ে ঘুমায় থাকেন, এটাও তো সত্য যে 5-7 দিন 10 দিন ড্রাগ খাওয়ার পর আমরা রোগ মুক্ত হচ্ছে, এটা কিন্তু মিথ্যা নয়। সেটা কিভাবে হলো সেটা আজকে আমরা দেখবো। আসলে সেটা কিভাবে হলো, কি কোন শক্তি সেটাকে ভালো করলো? ড্রাগ তো করেনি, নিশ্চয় কেউ না কেউ করেছে, সেটা আমরা আজকে দেখবো। তাহলে আমরা পেয়ে গেলাম অক্সিজেনটা কে ধরে রেখেছে? লাং সেল। কে ধরে রেখেছে? লাং সেল। এটা লাং সেলের ফাংশন। প্রতিটা কোষের একটা নাম আছে। লাং সেলকে বলা অ্যালভিওলি সেল। কি সেল? অ্যালভিওলি সেল। প্রত্যেকটা সেলের নাম আছে। তাহলে লাং সেলের দায়িত্ব হচ্ছে এই যে, এটা করেন সবাই করেন, এই যে অক্সিজেন ধরে সে কি করলো? সেটা অন্য কোথাও পাঠিয়েছে। কিভাবে? আপনার সারা শরীর রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তনালীর উৎপত্তি হয়
হার্ট থেকে উঠে এটা জালের মতো বিস্তৃত হয়ে সারা শরীর পরিভ্রমণ করে আবার সেটি হাতে ফিরে এসেছে। এই পুরো রক্তনালীকে যদি লম্বা করা হয় দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে আপনার বডিতে রক্তনালী নেন কত কিলোমিটার? সারা শরীরে জালের মতো বিস্তৃত। তাহলে আমার লাংস এর উপর দিয়ে কি রক্তনালী গিয়েছে? ব্রেনের উপর দিয়ে গিয়েছে, কিডনির উপর দিয়ে গেছে, চোখের ভিতর দিয়ে গিয়েছে, সমস্ত কোষকে কাজ করে গেছে রক্তনালী। এই জন্য এটা 1.5 লাখ কিলোমিটার। তাহলে আসেন কি হলো ঘটনাটা, প্লিজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বডি মেকানিজম কিভাবে কাজ করে, তাহলে আপনি বুঝতে পারবেন সমাধানটা কি হবে। তাহলে কি দাঁড়ালো, এই যে অক্সিজেনটা ধরলো, অক্সিজেনটার সাথে সাথে তার নিকটবর্তী রক্তনালীতে পাস করে দিয়েছে। এই যে অক্সিজেনটা রক্তের ভিতরে ঢুকে গেছে। টোটাল রক্তের ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কয় লিটার? এই যে আপনার রক্তের ভলিউম 5 থেকে 6 লিটার। তার মধ্যে 55 ভাগ পানি, 45 ভাগ হচ্ছে 3টা রক্ত কোষ সেখানে আছে। একটা হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। যেহেতু বডিতে সেল দিয়ে দিই, কোষের আপনার রক্তের ভিতরে 3টা কোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা কোষের আলাদা আলাদা কাজ, একজনের দায়িত্ব অন্যজনে পালন করতে পারে না। ওই রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, অ্যালভিউলসের যে অক্সিজেনটা ধরবে, অক্সিজেনটা ধরার পরে সে যখন ব্লাডে পাস করে দিবে, সাথে সাথে রেড ব্লাড অক্সিজেনটা ধরে ফেলবে। তাহলে আসুন একটা শ্বাস নেন। অক্সিজেনটা কে ধরলো? ধরে একটা হাততালি দেয় রেড ব্লাড। এই জন্য দেখবেন রুগী যাওয়ার পরে হাসপাতালে আগে ব্লাড মাপে, ডাক্তার আগে ব্লাড মাপে। এই কারণে, কারণ প্রকৃতির সাথে এই রিলেশনটা ঠিক রাখবে। ইউ রেড ব্লাড, ধরে একটা হাততালি দিও রেড ব্লাড। এই যে অক্সিজেনটা কে ধরলো? রেড ব্লাড। রেড ব্লাড অক্সিজেনটা ধরে হার্টে আসবে। আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ কিলোমিটার ঘুরে নিয়ে আসবে। কথাটা কি বুঝে গেছে কি বলছি? আপনার হার্ট কয়টা বিট করে? 70 থেকে 72টা বিট করে। টোটাল রক্তের ভলিউম কত? এই 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে হোল বডি ঘুরে নিয়ে আসে। আর হোল বডি মানে কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। কিছু বুঝছেন না, বুঝেন না? এই যে সারা শরীরে অক্সিজেন পৌঁছে গেছে। একটা আজকালি দেন না কেন, বুঝেন না? মানুষ মৃত মানুষ তো এই কাজটা করতে পারে না। এই যে সারা শরীরে অক্সিজেন ইউজ করছে। কেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে শ্বাস গ্রহণের ব্যবস্থা করেছেন। তিনি কি ঘুমের মধ্যেও তিনি আপনাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা রেখেছেন। মেসেজটা ক্লিয়ার? ঘুমের মধ্যেও তিনি আপনাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা। আপনি ঘুমাচ্ছেন, কি মজার করে করেছেন? বাতাস ঢুকছে, অক্সিজেন ঢুকছে, আর হার্ট কি করছে? সারা শরীরে অক্সিজেন ছড়িয়ে দিয়ে আপনাকে ঘুমের মতো জীবিত রেখেছে। জোরে একটা ঘুমের মতো জীবিত রেখেছে। কি মেসেজ ক্লিয়ার? সবচেয়ে বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। এই জন্য সৃষ্টিকর্তা এই ব্যবস্থা রেখেছে। 5 মিনিট, মাত্র 1.5 মিনিট ওই কোষের মৃত্যু ঘটবে। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় ব্রেন সেলের। বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি আপনার হার্ট সেল অক্সিজেন না পায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে ডাক্তাররা কম বাঁচাতে পারে। কেননা অক্সিজেন লেভেল যখন কমতে থাকে, সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে? ব্রেন। ব্রেনকে বলা হয় অথরিটি অফ দি বডি, স্পিকার অফ দি বডি। ব্রেনের ইশারা ছাড়া হাতের আঙ্গুল নড়বে না, চোখের পাতা নড়বে না, বডির কোনো কাজ ব্রেনের নির্দেশে সমস্ত বডি কাজ করে। তো ব্রেনের সেলগুলোর নাম নিউরন সেল। তাহলে নিউরন সেলগুলো কাজ বন্ধ করবে কিসের অভাবে? আরে জোরে বলেন না, কিসের অভাবে? তাহলে আসুন তো দেখি, নিউরন সেল যদি অক্সিজেন না পায়, সাথে সাথে একজন মানুষের মৃত্যু ঘটবে নাকি? এটা তো ঠিক। তাহলে আসুন
একজন মানুষের মৃত্যু ঘটে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? আরে জোরে বলেন না, কিসের অভাবে? আপনি কি বলছেন? এই টাইমলি যদি একটু ডাক্তারের কাছে দিতে পারতাম। আমরা বলি না, আমার ডাক্তার সাহেব ভয় দেখা, সম্ভবত আনলেন না কেন? মনে রাখবেন, ওই ডাক্তারের কাছে হোক, আইসিইউর ভিতরে হোক, বাসায় হোক, মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। জোরে একটা হাততালি চাই, অক্সিজেনের অভাবে। মৃত্যু ডাক্তারের অভাবে হবে না। তাহলে এখন যে আপনি বেঁচে আছি, এই অক্সিজেন নিয়ে বেঁচে আছি না? টাকা পয়সা দিচ্ছেন না? একদিন এখনো তো অক্সিজেন খাবেন 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, নো ট্রিটমেন্ট। কি খাইতে হবে? অক্সিজেন। কারণ আপনি যদি অক্সিজেন খেতে পারেন, পরবর্তী ট্রিটমেন্ট চলবে। কারণ মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না। আর মানুষটির মৃত্যু ঘটবে কিসের অভাবে? আপনি যদি স্বয়ং দেবী শেঠির কাছে যান, দেবী শেঠি কি উনার নিজের কাছে রাখবো না আইসিতে ঢুকাবে? বলছে না, এটা তো আমি কি করবো, আগে অক্সিজেন খাইতে পারি কিনা দেখেন। তিনি যদি অক্সিজেন খেতে পারেন, তারপর আমি দেখবো। তাহলে আমরা আজকে কথাটা পরিষ্কার হলাম, এই কোড বেঁচে থাকে কি নিয়ে? কি নিয়ে? অক্সিজেন নিয়ে। ছোট্ট একটু কথা বলে নিয়ে আমরা আলোচনা মোটামুটি শেষ দিকে এসে যাচ্ছি। আজকে আমাদের প্রকৃতিতে অক্সিজেন নিয়ে আমরা প্রায় শুনে থাকি, এটা অনেক বড় আলোচনা। কেন, কি জন্য, অনেক কারণ। কিন্তু একটা কাজ আমরা নিজেরা করে থাকি, ড্যামেজ। কি জানেন? ওই যে একটু আগে বলেছি, প্রথম 30-40 বছর এমন কোন কুখাদ্য নাই, খাই নাই, তার মধ্যে একটা কি করেছে জানেন? মিনিমাম 30 বছর কি কথা ঠিক আছে কিনা? অথচ বিজ্ঞান কি বলছে? আপনার এই শ্বাসটা বসে আছে অক্সিজেনের জন্য। আপনার লাঙে প্রতিবারে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। টোটাল রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন। একটু মনে রাখবে, একটু আলোচনা আছে। টোটাল রেড ব্লাড কত ট্রিলিয়ন? তার মধ্যে 5 ট্রিলিয়ন প্রতিবারে কোথায় অপেক্ষা করে? লাঙে এসে ওয়েট করে ফ্রেশ অক্সিজেনের জন্য। এই যে অক্সিজেনটা নিয়ে এসে হাতে হাত পাম্প করে সারা শরীরে সেটা ছড়িয়ে দিবে। আর আপনি 20 বছর কি করছেন? বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়াই চলে গেছে। যাওয়ার কথা অক্সিজেন গেছে কি? বলছে কয়েকশো বিলিয়ন সেল ওই সময়ে মারা গেছে অক্সিজেনের অভাবে। কিন্তু আপনি টের পান না। কেন টের পান না জানেন? ওই যে কোষের একটা রিজেনারেটিভ ক্ষমতা আছে, ওই ক্ষমতাটা আপনি বারবার ব্যবহার করছেন, খাইছেন, মরছে, আবার করুন। কিন্তু একটা বার গিয়ে এক পর্যায়ে গিয়ে কোষ তার এই ক্ষমতা ব্যবহার করতে এত বছর হয় না, এখন কেন হইল? এত বছর কোষ তার ক্ষমতা ব্যবহার, এখন সে ব্যবহার করতে পারে। তাহলে এই ক্ষতিটা কে করলো? আপনি নিজে করেছে। বসে আছে ফ্রেশ অক্সিজেন, আপনি 30 বছর টের পান নাই। এরপর যখন ওই সেলগুলো ড্যামেজ হয়ে যায়, শ্বাসনালী যখন সংকুচিত হয়ে যায়, টোটাল শ্বাসনালী লাইনকে যদি লম্বা করে 400 কিলোমিটার পুরো লাইনটা, এগুলো আঘাতে আঘাতে সব কি হয়ে গেছে? ঠিক আছে, বাতাস যাইতে পারবে না। তো বাতাস না দিতে পারলে তো অক্সিজেন দিতে পারবে না। আর অক্সিজেন না দিতে পারলে বুঝতে তো পারছেন ঘটনা কি? গুড বাই, লাইসেন্স ক্যান্সেল। এই ক্ষতিটা করলো কে? তো যেদিন আপনার প্রথম শ্বাসকষ্ট শুরু হয়েছিল, সেদিনে যদি আপনি আবার ব্যাক টু নেচার হতেন, প্রবলেম কিন্তু সেখানে সলভ। কিন্তু আপনি সেটা করেন। আপনি গেছেন বড় অ্যাজমা বিশেষজ্ঞর কাছে, অনেক বড় ডাক্তার, বড় ডিগ্রি। উনি যাওয়ার পর আপনাকে কি দিয়েছে শুনে নেন। আপনাকে সে একটা ড্রাগ মেডিসিন, উনি আপনাকে একটা ড্রাগ দিয়েছে। ড্রাগটার নাম হচ্ছে সালবিউটামল, অনেক প্রাচীন ড্রাগ। এই সালবিউটামল 3টা ফরম্যাটে আছে, একটা ট্যাবলেট, একটা স্প্রে, আরেকটা হলো কি সিরাপ। এই ড্রাগটা, এটা কেমিক্যাল তো নাকি? এই ড্রাগটার কাজ হচ্ছে আপনি খাওয়ার পর এটি আপনার শ্বাসনালীকে প্রসারিত করে তুলবে। তাহলে শ্বাসনালী যদি প্রসারিত, আপনি আগে একটু বাতাস বেশি দিবেন না? ওমা দেখছেন, ওমা কত আরাম। আমি এমন এমন সিগারেট খোলো দেখছি,
তারপরে পান দিয়ে সিগারেট খায়। পাপ করার পর একটু শ্বাসটানি বড় হয়েছে না? তো ভাই এই ড্রাগ দিয়ে আপনি 5-7 বছর চলতে পারবেন, একটা পর্যায়ে এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, আর কোনো কিছু দেখা যাবে। দেখেন যতগুলো লোক পার্মানেন্ট অ্যাসমার্টে ভুগছে, এই কারণে ভুগতেছে। আমি কি ঠিক বলেছি কিনা বলেন? ওই যে প্রথমে এভাবে ড্যামেজ হয়েছে, তারপর 5-7 বছর ড্রাগ খাইয়া এখন গুড বাই। তার ড্রাগ সাময়িক তাকে কমফোর্ট দিয়েছিল, এখন সেই কেমিক্যাল তো আর কাজ এখন আর ফুলাইতে পারে না। তো ভাই কি বিপজ্জনক ঘটনা। সে যদি ফুলাইতে না পারে, আপনি শ্বাস না নিতে পারেন, এই যে অ্যাজমা, এই যে শীতের সময় দেখে কি কষ্ট ওদের। এটা কি একদিনে হয়েছে ভাই? কথা বলেন না কেন? একদিনে হয় না। তাদের লাইফ স্টাইল খুঁজে দেখে, তাদের লাইফ স্টাইল জেনে দেখে লং টাইম সে সিস্টেম গুলোকে ড্যামেজ করেছে, তারপর যা খাইছে বড় বড় ডাক্তার দেখাই। সেদিন যদি আমরা আবার প্রকৃতির কাছে যেতে পারতাম, সেদিন প্রবলেম, শুধু এই প্রবলেমটা, সব প্রবলেম সলভ হয়ে যেত। জোরে একটা হাত তালি যায়। তারা আমরা পেয়ে গেছি। আমি তাকে একটা উদাহরণ দিলাম। এই কোষের দরকার খাবার, ফাইনাল আলোচনা। কোষের কি দরকার? কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। কোষের খাবার কি বলে? মুখের খাবার ফুড। কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। 40 বছর ধরে কার খাবার খাইছেন? আমার মনে হয় এই অংশটুকু যদি আপনি নিজে নিজে বিশ্লেষণ করেন, আপনি বুঝতে পারেন আপনার সেল কত ড্যামেজ হয়ে গেছে। আমেরিকাতে এই বিষয়ের উপরে একটি গবেষণা হয়েছে। তারা দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পর আপনার প্রকৃতির খাবারগুলো ড্যামেজ হতে থাকে। কত? অথচ আমাদের দৈনন্দিন খাবারগুলো 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। ঠিক আছে? আপনি টক্সিন আপনার খাবারে কোনো কোষীয় খাবার, বিজ্ঞান কি বলে জানেন? আপনি যে বেঁচে আছেন এটাই তো বোনাস। আবার বলেন আপনার নাকি ক্যান্সার হয়েছে, আপনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, আপনি বেঁচে আছেন এটাই বোনাস। 40 বছর ধরে আপনার কোষকে খাবার দেন নাই, অক্সিজেন দেন নাই, আপনি যে বেঁচে আছেন এটাই বোনাস। এটা হওয়ার কথা না। তাহলে বুঝতে পারছেন কোষের খাবার কোথায় তৈরি হয়? কোষের খাবার কোথায়? প্রকৃতির খাবার, মুখের খাবার রান্না করে। খাবারকে যখন আপনি হাই হিট দিবেন, তখন সেই খাবার আর প্রকৃতির খাবার থাকে না, সেখান থেকে ড্যামেজ। তাহলে ড্যামেজ দুই ভাবে হয়েছে 40 বছর। একটা হলো কোষ তার খাবার পায় নাই, কোষ তার খাবার, সেটা একটা ড্যামেজ। সেই ড্যামেজটা কিন্তু একটা ক্ষতি ছিল না। কিন্তু সেকেন্ড ক্ষতিটা হচ্ছে কোনটা? সে তো খাবার পায় নাই, মানে তাহলে আপনি আদর করেন নাই, বরং 3 বেলা থাপ্পড় মারছেন। থাপ্পড় মানে কি? এই যে টক্সিন, দুনিয়ার টক্সিন ঢুকাই দিয়েছেন, আপনি খাইয়া গরুর ভুনাদি ভাত খাই ঘুমাই পড়ছেন, আর আপনার সেল বলে কি করবো কি করবো কি করবো। 40 বছর সে এটা সহ্য করে, জোরে একটা আকারে যায় 40 বছর। কি করবো? সে কিন্তু কমপ্লেন করেছে একটু গ্যাস দিয়ে, হ্যাঁ গ্যাস দিয়ে ব্যথা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু একটা পর্যায়ে সে আর এটা করতে পারে না, সেল ড্যামেজ হবে। তাহলে আমরা পেয়ে গেছি কোষের দরকার পুষ্টি, রাইট? কোষে কি দরকার? কোষের দরকার পুষ্টি। আর এই পুষ্টি শুধুমাত্র কোথায় পাওয়া যাবে? এই পুষ্টি কখনো রান্নাঘরে তৈরি হয় না। তাহলে আমরা এটা পেয়ে গেছি, কোষের খাবার, অক্সিজেন এবং নিউট্রিশন। আসুন 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে আমরা কোষের নিউট্রিশন, কি হয়েছে? কোষের নিউট্রিশন, অক্সিজেন যদি আমরা আবার রিফিল করে দিতে পারি, বিজ্ঞানীরা বলছে আপনার কোষগুলো আবার তার পূর্বের ক্ষমতা ফিরে। এটি স্টেম সেল নিউট্রিশন থেরাপি। যেন একটা স্টেম সেল নিউট্রিশন থেরাপি যে লেভেলে আছে কোনো সমস্যা নেই। আপনি যদি আবার তার খাবারগুলি সংশোধন করে দিতে পারেন, তার অক্সিজেন লেভেল সংশোধন করতে পারেন, সে আবার কি করবে? আবার সে ব্যাক করবে। কেন ব্যাক করবে? তার তো একটা ক্ষমতা আছে, কত বছর? তার কিন্তু একটা অরিজিনাল পাওয়ার আছে 1000 বছরে। ওই ক্ষমতাটা সে কি করবে?
ব্যবহার করবো। আপনি সেখান থেকে 10 বছর কেন নেন? আমরা দেখেছি ডাক্তার সাহেব বলছে 15 দিনের বেশি বাঁচবে না। ওমা 15 দিন না, 3 মাসও মরে নাই। কেন মরে নাই? কারণ ওই যে কোষের ক্ষমতা ব্যাক করার কারণে তার মৃত্যুটা কি হয়ে গেছে। তো আমরা যদি নর্মাল বডিতে এই কাজটা করতে পারি, আমাদের কিন্তু মৃত্যু তো হবে, এটা নিয়ে ভাবার দরকার নেই। আমরা কিন্তু অনেক অনেক বিপদ মোকাবেলা করতে পারবো। তাহলে আসেন খুব তাড়াতাড়ি আমরা শেষ করবো ওই জায়গাটা। আমাদের আলোচনা শেষ। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? কি শুক্রাণু এবং ডিম্বাণু। কোষটা ডিভিশন হচ্ছে, এই কোষটা 220টা কোষে পরিণত হচ্ছে। বিজ্ঞানীরা সেই কোষগুলোর প্রথম 220টা কোষের নাম দিয়েছে স্টেম সেল। কি নাম দিয়েছে? স্টেম সেল। বিজ্ঞানীরা বলছে ওই জায়গাটা 220টা কোষে ডিভিশন হয়েছে আর প্রতিটা কোষের নাম স্টেম সেল। এক একটা স্টেম সেল এক একটা অর্গানে পরিণত হয়ে গেছে। এক একটা স্টেম সেল এক একটা অর্গানে পরিণত হয়েছে। একটা স্টেম সেল একটা অর্গানে পরিণত হলো, তখন তার একটা কাজ আছে, আমি অলরেডি বলেছি। এই জন্য তাদেরকে বলা হয় ফাংশনাল সেল। কি সেল? তাহলে আমার বডিটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? আমার বডিটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? আমার বডিতে যদি কোনো সমস্যা হয়, কোন সেলের সমস্যা? আমি ডাক্তার সাহেবের সাথে যাচ্ছি কোন সেলের সমস্যা নিয়ে? হার্ট ফাংশনাল সেল, কিডনি ফাংশনাল সেল, আই ফাংশনাল সেল। আর সুখবর হচ্ছে বিজ্ঞান বলছে আপনার আমার বডিতে কোন ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি থাকে না। যেন একটা হাতারে থাকে না। এটা নদীর স্রোতের মতো। নদীর যে পানিটা দেখছেন, এটা নিউ না ওল্ড? নিউ। অলওয়েজ নিউ। আপনার বডিটা অলওয়েজ নিউ। একদিক দিয়ে ওল্ড সেলগুলো ফাংশন করতে করতে চলে যাবে। সাথে সাথে আমি আলোচনা শুনতে পেরেছিলাম স্টেম সেল সেই জায়গাটা রিপিট করে দেবে, রিপিট করে দেবে। তাহলে দুটো ঘটনা এখানে ন্যাচারাল। একটা হচ্ছে চলে যাবে, এটাও ন্যাচারাল। নতুন তৈরি হবে, এটাও ন্যাচারাল। কিন্তু একটা ঘটনা চলমান, আরেকটি ঘটনা কি হয়েছে? কম বদলে মারা যাবেন, ঠিক মতো কাজ করে। তো দেখেন এই আপনার অর্গান গুলোতে প্রবলেম দেখা দিচ্ছে, কারণ যে সেল চলে গেছে নতুন সেল সেখানে আসে। তাহলে নতুন সেল যদি না আসে, অর্গানের কাজটা কে করবে? এবং এটা এফেক্ট কোথায় করবে? বল বডিতে গিয়ে করবে। খেয়াল রাখতে হবে। আমরা এটা বুঝতে পারি না বাইরে থেকে, এই কারণে, কারণ এটি একসাথে চেঞ্জ হয় না। এক একটি কোষের চেঞ্জিংটাই এক এক রকম। যেমন টোটাল ডেড ব্লাড চেঞ্জ হয়ে যায় 120 দিনে। কত দিনে? 120 দিনে চেঞ্জ হয়ে যায়। আপনার একটা ব্লাডও থাকবে না। টোটাল লিভার চেঞ্জ হয়ে যায় মাত্র 42 দিনে। ডাক্তার সাহেব বলছেন আপনার লিভারে তো ঝকঝকে, কোনো সমস্যা নেই। কতদিন? বলছে সমস্যা আছে। কতদিন? অর্থাৎ আমি যে মেসেজটা আপনাকে দেব, ফাংশনাল সেলের কোন প্রবলেম নিয়ে মাথা ঘামানোর কি কথা বুঝে গেছে? কি বলছি? শুধু এই মেসেজগুলো বুঝেন। ফাংশনাল সেলের কোন প্রবলেম নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটি ভালো থাকলেও থাকবে না, খারাপ থাকলেও থাকবে না। সুতরাং আমাকে সব সময় ফোকাস রাখতে হবে কোথায়? স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো সেলে কনভার্ট হয়ে যেতে পারে। 3টা নোবেল পুরস্কার আছে, 12 সাল, 15 সাল, 2016 সাল, এগুলি প্রমাণ করার জন্য। কিন্তু এই কথাগুলি কখনো আমরা জানতে পারবো না। খেয়াল রাখতে হবে। তার স্টেম সেলের ক্ষমতা হচ্ছে সে যে কোনো সেলে কি হতে পারে। তাহলে আমার তো টেনশন নাই তো, কোন কোন গেছে এটা নজরদারি দরকার নাই তো। কি কথা বুঝে গেছে নাকি? ও তো যাবে, ওখানে ফোকাস করার দরকার নাই। আমাকে ফোকাস রাখতে হবে কোথায়? স্টেম সেল। স্টেম সেল 1000 বছর বডিতে সার্ভাইভ করতে, ওইটাই রহস্য। সে 1000 বছর পর্যন্ত রিনিউ করার ক্ষমতা রাখে। এই জন্য মানুষ দীর্ঘায়ু হয়। স্টেম সেল শক্তিশালী। ধরে একটা আকারে দেন না, বলে নেবে। তাহলে স্টেম সেল বা সেল কি ডাক্তারি জাহাজে চলে না নেচার দিয়ে চলে? অক্সিজেন এবং নিউট্রিশন। আপনার বডিতে অক্সিজেন এবং নিউট্রিশন কম থাকার কারণে স্টেম সেল কি দুর্বল। আর স্টেম সেল দুর্বল হওয়ার কারণে বডি রিবিল্ডিং সিস্টেমটা ঠিকমতো কাজ করে না। পৃথিবীর, আমি আলোচনা শেষ করবো, আর একটু আলোচনা ছিল, এইটুকু আজকে শেষ করবো। পৃথিবীর কোন ডাক্তার, কোন হাসপাতাল,
যদি এই দাবি করে আমার কাছে আসার পর রোগী রোগ মুক্ত হয়েছে, মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ গাড়ি থেকে নিয়ে গেছে। সিঙ্গাপুর যাওয়ার পর ভালো আছে, আকসিম ডক্টর যে কিভাবে ভালো আছেন? আপনি যে লিভারের আমাকে 1.5 মাস ধরে ট্রিটমেন্ট করতেছে, লিভারে তো নাই। আপনি যে আমার ব্লাডের ট্রিটমেন্ট দিতেছেন, আমার ব্লাডে তো নাই। তো আমি সুস্থ হলাম কিভাবে? সুস্থ হয়েছে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে, এবং সেটা ডাক্তারের কথা দায়িত্ব গ্রহণ করে নাই। মেসেজ ক্লিয়ার? ক্যাডিটটাকে নিয়ে গেছে, ক্যাডিটটা নেচার নেই, কে দিছে? ওমা এত বড় ডাক্তার লাইন পাওয়া যায় না। তো আসুন না আমরা ঘরে বসে যদি আমাদের স্টেম সেলকে সবসময় জাগ্রত রাখি, তাহলে কিন্তু আমরা কখনো এভাবে ভয়ঙ্কর রোগে পড়বো। জোরে একটা হাততালি চাই। টুমরো মানুষ এই কৌশলগুলো জেনে যাবে, মনে রাখতে হবে। তখন কিন্তু আমরা নিজেরও উপকৃত হবে, বিপদে পড়বে ডাক্তাররা। বিপদে কে বলবে? আপনি ডাক্তার কাছে কেন যাবেন? আপনার কোর্স তো কোনো কমপ্লেন করে না, কোর্স কোনো কমপ্লেন করে না, কারণ আপনার কোর্স হেলদি। তাহলে আসেন আমরা অলরেডি 6 নিউট্রিশন পেয়ে গেছি, অলরেডি বলে ফেলছি। এগুলি হলো ফাংশনাল সেল। ফাংশনাল সেল যখন অসুস্থ সে একটা কমপ্লেন করে, কমপ্লেনটা কোথায় দেয়? আর ড্রাগ ব্রেনের কমপ্লেনটাকে কি করে রাখে? তখন দেখে সব সিগন্যাল বন্ধ হয়ে যায়, একসাথে সব সিগন্যাল বন্ধ হয়ে যায়, রোগীর সাথে সাথে কমফোর্ট ফিল করে, ভালো আছে। আসলে কিন্তু ইমার্জেন্সি সেটা করতে হবে, কিন্তু আপনি যদি লং টার্ম এটা করেন তাহলে সেলগুলো কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে, সাথে সাথে স্টেম থেকে বুস্ট করতে হবে। 6 নিউট্রিশন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল ওয়াটার, এগুলি কোথায় পাওয়া যায়? নেচার। এগুলি কখনো ল্যাবে তৈরি হয় না, এগুলি কখনো সায়েন্টিস্টরা বানাতে পারে না, এগুলি শুধুমাত্র প্রকৃতিতে তৈরি হয়। জন্য একটা হাততালি চাই। বুঝতে তো পারছেন আপনার বডির সাথে প্রকৃতির কত দূরত্ব তৈরি হয়েছে। এটা করতে হবে আপনার জন্য প্রেসক্রিপশন। আপনারা যারা এই মেথডে সুস্থ থাকতে চায়, আপনার জন্য প্রেসক্রিপশন। লেস কুকিং ফুড 20%, খাবারে হাই হিট খাবার খাওয়া যাবে। ভুল করেছেন, যা করেছেন তোবা করে ফেলেন, আর করা সেল কিন্তু বিপদে আছে বললাম। আর হাই হিট খাবার খাওয়া যাবে না, গ্রিন ফুড খেতে হবে। আপনার র ফুড গুলো টোটালি কোষের খাবার। র ফুড কার খাবার? সালাদ, ফ্রুটস, এগুলো কোষের খাবার। সেগুলো বাড়িয়ে দিতে হবে, কারণ সেগুলি কোষের খাবার, এগুলি আপনি খান না। হার্বাল ফুড, হার্বাল মেডিসিন আর ফুড, হার্বাল মেডিসিন। হার্বস মানে প্ল্যান্ট, প্ল্যান্টের লেটিন শব্দ হার্বস। বিজ্ঞানীরা প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান পেয়েছে। আগে এগুলি রাজারা খেত, এখন চিকিৎসা বিজ্ঞানের বদলতে এগুলি ল্যাবে এসেছে, এগুলি কাল্টিভেশন হচ্ছে। সেগুলি শুধুমাত্র যে অংশটুকু কোষের খাবার, সেগুলো তারা আইসোলেট করেছে, সেগুলোকে এমন ন্যানো পাউডার করেছে যেগুলি সরাসরি জীবের নিচ দিয়ে ব্লাডে চলে যায় এবং আপনার স্টেম সেলকে কি করে? স্টিমুলেট করে। আসলে এই এসপেক্ট বিজ্ঞানীদের ডিজাইন করা একটা স্টেম সেল নিউট্রিশন। এর কোনো রোগ ভালো করে না। আচ্ছা, রোগ ভালো করার মেডিসিন কি কারো কাছে আছে কি? কথা বল, আছে কি? আসলে রোগ ভালো করার কোনো মেডিসিন রোগই তো নাই, সমস্যা স্টেম সেল, দুর্বল স্টেম সেল। তো এই প্রোডাক্টটি সেভাবে যারা এই মেথডে ভালো থাকতে চান 3 থেকে 6 মাস, যারা জটিল রোগী 3 থেকে 6 মাস এটা ফলো করবেন। এই কারণে যে এর মধ্যে যদি আপনার ইমার্জেন্সি কোনো ড্রাগের দরকার হয়, সেগুলি বন্ধ করা যাবে না, কেননা ড্রাগ আপনাকে কিছুটা কমফোর্ট জোনে রেখে দেবে। হঠাৎ ড্রাগ বন্ধ করলে সব সেল একসাথে চিৎকার দিবে, এটা আপনার অস্বস্তি তৈরি হবে। ড্রাগ চলবে, এটা চলবে, একটা পর্যায়ে আপনি দেখবেন যে ড্রাগ বন্ধ করলে কোনো সমস্যা হয় কি না। যদি দেখেন যে ড্রাগ বন্ধ করলে আমার কোনো সমস্যা হয় না, তাহলে আপনি আস্তে আস্তে ড্রাগ বন্ধ করে দিবেন, অর্থাৎ আপনার কোষ আপনার দায়িত্ব গ্রহণ করেছে। এভাবে আপনি একটা সেলফ ট্রিটমেন্ট দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।